শুরু হয়ে গেছে? হুম, আসসালামু আলাইকুম। হুম, হুম। আসসালামু আলাইকুম সবাইকে। দেখা যাচ্ছে? আসসালামু আলাইকুম সবাইকে। জেনেসিস বিসিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের লাইভ সেশনটি হচ্ছে আ গণভোট এবং বাংলাদেশের ইতিহাসের আয়নায় গণভোটের উপরে। ওকে? এটা খুব গুরুত্বপূর্ণ লাইভ সেশনটি, কারণ সামনেই আমাদের ২০২৬ সালে ১২ ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুতরাং গণভোট জিনিসটা কি? হ্যাঁ? বাংলাদেশের ইতিহাসে গণভোট কয়বার অনুষ্ঠিত হয়েছে? আর আমাদের সামনে গণভোটের ম্যান্ডেটগুলো কি, এগুলো সম্পর্কে জানতে হলে আজকের লাইভটা আপনার জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। ওকে? যারা লাইভটি দেখছেন তারা প্লিজ লাইভটি শেয়ার করে দিন। হ্যাঁ? সবাইকে গণভোট সম্পর্কে জানতে উদ্বুদ্ধ করুন। ওকে? আমিও কয়েকটা গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে? আ সবাই যুক্ত হন। হ্যাঁ? কমেন্টে আ করে জানান আপনারা কোথা থেকে লাইভটি দেখছেন। ঠিক আছে? আজকের লাইভটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় জীবনে, আমাদের পড়াশোনা সব জায়গাতে। ঠিক আছে? সুতরাং আপনাদের যুক্ত হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করি। তারপরে ক্লাসটা শুরু করছি। ওকে? দেন আমাদের গ্রুপগুলোতে দিয়ে দিই। ওকে, ঠিক আছে। হুম, ওকে। এবার গণভোট। ১ম এ গণভোট জিনিসটা কি সেটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, গণভোটের ইংলিশটা হচ্ছে রেফারেন্ডাম। ওকে? আ দেশের হুম, দেশের জনগণের সরাসরি ভোটের মাধ্যমে কোনো সাংবিধানিক বা জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এই কথাটা যখন শুনবেন তখনই ভাববেন যে এই জিনিসটা হচ্ছে কি রেফারেন্ডাম বা গণভোট। ডাইরেক্ট এই নামটা, ঠিক আছে? গণভোটে অ্যাকচুয়ালি দুইটা নাম আছে, একটা হচ্ছে রেফারেন্ডাম, একটা প্লেবিসিট। প্লেবিসিটটাকে আমরা গণভোট বলে ভুল করি, কিন্তু এটা অ্যাকচুয়ালি জনমত যাচাই। ঠিক আছে? বাংলাদেশের যেগুলো হচ্ছে সবগুলো এই রেফারেন্ডামই কি সাংবিধানিক বা জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাংলাদেশের কোনো ভোট সাংবিধানিক বা জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বাইরে যায়নি। ঠিক আছে? নেওয়াকে বলা হয় রেফারেন্ডাম। ঠিক আছে? এগুলো কখন কখন হয় দেখেন, সংবিধান পরিবর্তন করা প্রয়োজন, তখন আপনার গণভোট লাগবে। তারপর হচ্ছে রাষ্ট্র পদ্ধতি নির্ধারণ, কিভাবে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। ঠিক আছে? এই জিনিসগুলোর জন্য কি আপনার গণভোটের প্রয়োজন। ঠিক আছে? এইসব বিষয় জনমত যাচ্ছে, তখন কি লাগবে? গণভোট লাগবে। ওকে? এবার প্লেবিসিট এই শব্দটা আপনারা অনেক শুনে থাকবেন। এটা কি দেখেন, কোন রাষ্ট্রের ভূখণ্ড, সার্বভৌমত্ব, হ্যাঁ, সীমান্ত, এইসব প্রশ্নে আপনি যখন আপনার রাষ্ট্রের জনগণের জনমত যাচাই করবেন বা একটা গণভোট অনুষ্ঠিত করবেন, সেটাকে ইংরেজিতে বলে প্লেবিসিট। ওকে? আর বাংলায় কি জনমত যাচাই, সেটাকে গণভোট নাম ওভাবে দেওয়া যায় না। ঠিক আছে? যেমন কাশ্মীর ইস্যুতে, ঠিক আছে, ভারতে যখন আপনার গণভোট অনুষ্ঠিত হয়েছিল সেটা ছিল এই প্লেবিসিট। পূর্ব তিমুরে যখন তারা ইন্দোনেশিয়া থেকে আলাদা হয়ে যায়, তখন যেই গণভোটটা অনুষ্ঠিত হয়েছিল সেটাও ছিল প্লেবিসিট। দেন হচ্ছে স্পেনের কাতালোনিয়ায় ২০১৬ সালে, একদম লেটেস্ট, হ্যাঁ, ২০১৬ সালে স্পেনের কাতালোনিয়া, মানে বাক্স অঞ্চলের, হ্যাঁ, ওরা ওই যে বার্সেলোনা আছে না, কাতালোনিয়ার রাজধানী, ওরা কিন্তু স্পেন থেকে আলাদা হয়ে যেতে চেয়েছিল। সেইটা যে জনমত যাচাই হলো, সেটাও হলো এই প্লেবিসিটের মধ্যেই পড়ে। ওকে? সুতরাং বুঝতে তো পারতেছেন, সার্বভৌমত্ব, সীমান্ত, আর কি আপনার সীমান্ত, আর হচ্ছে ভূখণ্ড, এইসব বিষয়ে যখন গণভোট অনুষ্ঠিত হবে সেটাকে প্লেবিসিট বলে। আশা করি এই বিষয়ে আর কোনো আপনাদের ডাউট থাকবে না, ইনশাল্লাহ। এবার গণভোট ইতিহাসের আয়নায় বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশে গণভোট কয়বার কিভাবে অনুষ্ঠিত হয়েছে সেটা একটু দেখি। দেখেন, বাংলাদেশের ইতিহাসে গণভোট অনুষ্ঠিত হয় মোট ৩ বার। ৩ বার এই পর্যন্ত বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে ২ বার ছিল সাংবিধানিক, আর একবার হচ্ছে আপনার যিনি, স্লাইডটা কোথায় গেল? ওকে, ২ বার সাংবিধানিক আর একবার হচ্ছে প্রশাসনিক। একটা স্লাইড মিসিং গেছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এক সেকেন্ড, সেটিং, ওকে, কোনো সমস্যা নেই, ঠিক আছে।
আপনারা তো দেখতে পাচ্ছেন আশা করি। ওকে, হ্যাঁ, এর মধ্যে গণভোটের প্রশাসনিক গণভোট ছিল 2বার আর সাংবিধানিক গণভোট ছিল 1বার। ঠিক আছে, প্রশাসনিক গণভোট, হ্যাঁ, 1900 দেখেন এই যে, হ্যাঁ, প্রশাসনিক গণভোট ছিল 2বার আর সাংবিধানিক গণভোট ছিল 1বার। প্রথম যে গণভোটটা সেটা 1977 সালে, সেটা ছিল প্রশাসনিক গণভোট। হ্যাঁ, দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ রেফারেন্ডাম 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন ও নীতির প্রতি জনগণের আস্থা যাচাইয়ের জন্য এই গণভোটটা অনুষ্ঠিত হয়। সেটা অনুষ্ঠিত হয়েছিল 30 মে 1977 সালে। ওকে, কবে? 30 মে 1977 সালে। দেখেন ওখানে বড় করে লেখা আছে 1977। এটা ছিল একটা প্রশাসনিক, হ্যাঁ, আপনার রেফারেন্ডাম। তো বাংলাদেশে মোট কয়বার গণভোট অনুষ্ঠিত হয়েছে? 3বার ভোট অনুষ্ঠিত হয়েছে, 2বার প্রশাসনিক, 1বার সাংবিধানিক। 77 আর 1985 এই 2বার প্রশাসনিক, আর 1991 সালে ওই যে দ্বাদশ, হ্যাঁ, সংশোধনীর জন্য, ঠিক আছে, যেই গণভোটটা হয় সেটা ছিল আপনার সাংবিধানিক গণভোট। ওকে, এইখানে 77 সালে গণভোটে 3,84,00,000 ভোটার ছিল, কেন্দ্র ছিল 21,685টি। এবার দ্বিতীয় গণভোটটা দেখেন, সেটাও কি প্রশাসনিক। প্রথমে তো আমরা ভাগটা দেখলাম, ঠিক আছে। রাষ্ট্রপতি ও প্রধান সামরিক, হ্যাঁ, আইন প্রশাসক হুসেইন মোহাম্মদ এরশাদ, ওনার যে টেনিউর, সেই টেনিউরের বৈধতার জন্য, হ্যাঁ, যেখানে যে বৈধতা যাচাইয়ের জন্য যেই গণভোট অনুষ্ঠিত করে সেটাই ছিল আপনার দ্বিতীয় বাংলাদেশের ইতিহাসের গণভোট। এটা প্রশাসনিক গণভোট। সেটা কবে হয়? 21 মার্চ 1985 সালে। এই তারিখগুলো একটু মনে রাখেন। কিছু মনে না রাখতে পারলেও সালগুলা অবশ্যই আপনারা মনে রাখেন। ভোটার উপস্থিতি ছিল 72.2%। হ্যাঁ ভোটে 54.5% ভোট পড়ে, আর না ভোটে 5.5%। তো 1985 সালটা মনে রাখেন। দেন হচ্ছে তৃতীয় গণভোট। এটা ছিল বাংলাদেশের ইতিহাসের একমাত্র কনস্টিটিউশনাল রেফারেন্ডাম। ওকে, এরশাদের পতনের পর রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে ফিরে যাওয়ার জন্য, হ্যাঁ, দ্বাদশ সংশোধনী, একটু আগে বললাম না, বিলের অনুমোদনের জন্য যেই গণভোটটা অনুষ্ঠিত হয় সেটাই ছিল আপনার বাংলাদেশের ইতিহাসের প্রথম কনস্টিটিউশনাল রেফারেন্ডাম, হ্যাঁ, সাংবিধানিক গণভোট, আর ইতিহাসের মোটে মাঠে তৃতীয় গণভোট। ঠিক আছে, ওকে। আর এটা 1991 সালে অনুষ্ঠিত হয়। আর ভোটার অংশগ্রহণ ছিল 35.2%, হ্যাঁ ভোটে 84% প্রায়, আর না ভোটে ছিল 15.62%। ওকে, তো জানলাম। এবার আমরা চলে যাই হচ্ছে গণভোট 2026, যেটা আমাদের 12ই ফেব্রুয়ারি 2026 সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোটে হ্যাঁ, যে 4টি বিষয়ে, ঠিক আছে, গণভোট অনুষ্ঠিত হবে, সেই 4টি বিষয় আমরা একটু দেখি। ওকে, আপনারা যারা লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করুন, হ্যাঁ, আর অবশ্যই আমার সঙ্গে প্রশ্ন উত্তরের সময় একসঙ্গে থাকবেন, ঠিক আছে। ওকে, কমেন্ট করে জানান কোথায় থেকে আপনারা লাইভটা দেখছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমির, ফরিদপুর থেকে লাইভটি দেখার জন্য। মিস্টার আনিস বরিশাল থেকে দেখছেন। ওকে, ফাইন। এবার দেখুন গণভোটে থাকছে মোট 4টি প্রশ্ন আমাদের 2026 সালের, হ্যাঁ, গণভোটের ব্যালটে। প্রশ্নগুলো কি, ঠিক আছে, এই ভোটটা, হ্যাঁ, আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, হ্যাঁ, যদি আমরা হ্যাঁ ভোটে ভোট দিয়ে আসি। ঠিক আছে, দেখেন, সকল দলের একমত হওয়া 30টি সংস্কার, হ্যাঁ, বাস্তবায়ন করতে চান কিনা, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। ওকে, হ্যাঁ, 30টি যে সংস্কার প্রস্তাব সেটা বাস্তবায়ন করতে চান কিনা, এটা আমার প্রথম প্রশ্ন। তারপরে হচ্ছে পিয়ার পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন করতে আপনারা চান কিনা। হ্যাঁ, পিয়ার পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ, এটা দেখেন পিয়ার পদ্ধতি জিনিসটা কি। হ্যাঁ, বাংলাদেশে 300টা আসন আছে না, ঠিক আছে, এই 300টা আসনকে আমরা 100তে কনভার্ট করে নেব, 100% ধরেন। এখন মনে করেন বিএনপি, হ্যাঁ, কিছু পার্সেন্টেজ ভোট পাইলো, হ্যাঁ, জামাতে ইসলামে বাংলাদেশ সে কিছু পার্সেন্টেজ ভোট পাইলো, এনসিপি পাইলো। এখন এনসিপি জামাত তো একটা জোট ধরি পার্সেন্টেজ করা। এখন যে যত পার্সেন্ট ভোট পাবে না সে ততগুলো সিট পাবে। এখন ধরি, হ্যাঁ, বিএনপি আপনার ধরেন 20% ভোট পেয়েছে, তাহলে বাংলাদেশে আমার সংসদীয় আসন কয়টা? 300টা। তাহলে কত? 3 20 60,
দেখেন 60টা আসন বিএনপি পেয়ে গেল, জামাত 30% পেয়ে গেলে 3 × 30 = 90টা আসন পেয়ে গেল। এইভাবে হবে পিয়ার পদ্ধতির এইটা। ওকে, দেন 4 নাম্বার আমার ইস্যুটা, সেটা কি, যাতে ঐক্যমত কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেভাবে প্রস্তাব করেছে সেভাবে বাস্তবায়ন করতে আপনি চান কিনা। মানে আমরা কি জানি বিগত সরকার, হ্যাঁ, তারা কি করেছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করে দেয়। ঠিক আছে, হ্যাঁ, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আপনারা পুনরায় বলবৎ চান কিনা, হ্যাঁ, যেভাবে প্রস্তাব করা হয়েছে সেটা চাইলে আপনি এই হ্যাঁ ভোটটা দিতে পারেন। যে চতুর্থ বিষয়টি, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, পিএসসি, দুর্নীতি দমন কমিশন ও ন্যায়পাল ইত্যাদি নিয়োগ পদ্ধতি, হ্যাঁ, সংবিধানে অন্তর্ভুক্ত করা হোক, তা আপনি চান কিনা। ঠিক আছে, এখন এইটার অলরেডি আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত আছে, কিন্তু এগুলো নিয়োগ পদ্ধতিগুলো আমাদের সংবিধানে কিন্তু এখনো সুন্দর মতো নাই। ন্যায়পাল 77 নং অনুচ্ছেদে ন্যায়পাল আছে, কিন্তু ন্যায়পালকে আপনি কখনো দেখছেন? হ্যাঁ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির উপরেও কোনো একজন লোক সে বাংলাদেশটাকে গভর্ন করতেছে, এটা তো আগের সরকার কখনো চায়নি। আগের সরকার যারাই ছিল কখনোই চাইতো না, হ্যাঁ, যে তাদেরকে নিয়ন্ত্রণ করবে কেউ। তাই এই জিনিসগুলো নিয়োগ কিভাবে হবে, তারা কার্যক্রম কিভাবে করবে, আমাদের ঐক্যমত কমিশন তাদের যে জুলাই সনদ চমৎকারভাবে উল্লেখ করেছে, এই জিনিসটা আপনি বাস্তবায়ন করতে চান কিনা। এবার একটা মজার স্লাইডে আমরা চলে যাব, সেখানে বাংলাদেশের যে গণভোটের 4টা প্রশ্ন, সেটাকে আমরা ভেঙে ভেঙে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো দেখাবো। এইটা দেখলে অ্যাকচুয়ালি গণভোট জিনিসটা কি, কেন আপনি 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে হ্যাঁ ভোট দিবেন, হ্যাঁ, সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন, এই সংস্কারগুলো কেন প্রয়োজন। হ্যাঁ, আমি বলছি না যে হ্যাঁ ভোটই দিবেন, না ভোটই দিবেন, কিন্তু কি কি সংস্কার হবে এই জিনিসগুলো আপনি দেখে নেন। ঠিক আছে, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। পিএসসির উপর নিয়ন্ত্রণ কখনোই সরকারের উপর সম্পূর্ণ থাকবে না। হ্যাঁ, যে ইচ্ছা মতো পিএসসি আমি বোর্ড নিয়োগ করলাম, হ্যাঁ, তারা ইচ্ছা মতো সরকারি লোকজনকে নিয়োগ দিচ্ছে, এই বিষয়গুলো থাকবে না। সেখানে সরকারের লোক এবং বিরোধী দলের লোক একই সঙ্গে অবস্থান করবে। তারপরে হচ্ছে সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না। হ্যাঁ, বিগত সরকার কি করেছিল, ইচ্ছা মতো সংবিধান সংস্কার করে তাদের খুশি মতো যেভাবে রাষ্ট্র চালাতে পারে সেই ব্যবস্থা করেছিল। হ্যাঁ, তাই ফ্যাসিস্ট হওয়া রোধ করার জন্য এই গণভোটটা অবশ্যই প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো সরকার এরকম একনায়কতন্ত্র বা ফ্যাসিস্ট হতে না পারে। তারপরে হচ্ছে সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক করা হবে। যে আপনি সংবিধান সংশোধন করবেন, তাহলে অবশ্যই সেখানে আপনার রাষ্ট্রের জনগণের জনমত যাচাই বা গণভোট, হ্যাঁ, অনুষ্ঠিত করতে হবে। ঠিক আছে, এরপরে যে জিনিসটা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, হ্যাঁ, ডেপুটি স্পিকার কোন দল থেকে থাকে, বিরোধী দল থেকে। ঠিক আছে, যেটা যুক্তরাষ্ট্রে বর্তমানে হয়ে থাকে। এবং সংসদের গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। ঠিক আছে, আপনার অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি থাকে, সবগুলো যদি আপনি সরকারি দল থেকে দেন, তাহলে সকল মতামত সরকারি দলের পক্ষ থেকে আসবে। এই জন্য এই ব্যবস্থাটা করা। যত মেয়াদি থাকুক, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। জিনিসটা ক্লিয়ার হন। অনেকেই মনে করে প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি থাকতে পারবে না। না, দ্যাটস নট দ্য ইস্যু। ইস্যুটা হচ্ছে যত মেয়াদি হোক, হ্যাঁ, সর্বোচ্চ 10 বছরের বেশি থাকতে পারবে না। এখন সামনে যেই প্রধানমন্ত্রী হবে, সে যদি 2 বছরের জন্য প্রধানমন্ত্রী থাকে, তাহলে পরবর্তীতে অন্য মেয়াদে আবার যদি নির্বাচিত হয়, তখন আবার সে 8 বছরের জন্য থাকতে পারবে, মানে সর্বোচ্চ 10 বছর। মেয়াদ ইজ নট দ্য ফ্যাক্ট। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো হবে। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা ইস্যু। এরপরে আরো আছে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে, মানে একটা উচ্চ কক্ষ থাকবে আর একটা নিম্ন কক্ষ থাকবে। ঠিক আছে, অনেকটা ব্রিটিশ আমেরিকান, দেন হচ্ছে ভারতের যে স্টাইলটা সেটার মতো। দেন দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে, মানে বিচার ব্যবস্থার উপরে সরকারের নির্বাহী বিভাগের, হ্যাঁ, কোনো হস্তক্ষেপ থাকবে না। তারপর আপনার মৌলিক অধিকার আরো সুরক্ষিত হবে। ঠিক আছে, মৌলিক অধিকার, হ্যাঁ, জুনায়েদ ইসলাম পলক কি করেছিল, হ্যাঁ, ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, হ্যাঁ, বলছে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এই ঘটনাটা, ঠিক আছে, জুলাই যে ঘটনাটা বিগত সরকারের, হ্যাঁ, মন্ত্রী ঘটিয়েছিল, সেই ঘটনা যেন পরবর্তীতে কোনো সরকার ঘটাতে না পারে, সেই জিনিসটা নিশ্চিত করবে আমাদের এই গণভোটটা। ঠিক আছে, ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না, এরকম বেসিক জিনিসগুলো বন্ধ করতে পারবেন না। মেট্রো রেল, ইন্টারনেট, তারপর হচ্ছে বিদ্যুৎ, হ্যাঁ, যে সরকার ইচ্ছা মতো ব্ল্যাকআউট করাই দিল, ঠিক আছে, এই ঘটনাগুলো ঘটাতে পারবে না। দেন দণ্ডপাত্র অপরাধীকে রাষ্ট্রপতি চাইলেই
ঠিক আছে, ক্ষমা প্রদর্শন করতে পারবে না। রাষ্ট্রপতি কি করতে ইচ্ছা মতো ক্ষমা প্রদর্শন করতে, হ্যাঁ, সংবিধানে এটার ক্লজ আছে। তো এই জিনিসগুলো পারবে না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে সুস্পষ্ট ভারসাম্য থাকবে। আমাদের আগে রাষ্ট্রপতি কি ছিল? পুতুল রাষ্ট্রপতি, একজন পুতুলকে বসিয়ে দিত, হ্যাঁ, আর নির্বাহী সকল কাজ কে করতো? প্রধানমন্ত্রী করতো। প্রধানমন্ত্রী ছিল রাষ্ট্রের একেবারে সুপ্রিম লিডার টাইপ। তো এই জিনিসগুলা চেঞ্জ করা হবে। ওকে, দেন রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাকেও, ঠিক আছে, সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। ঠিক আছে, তো বুঝতে পারছেন গণভোটটা অন্যান্য ভাষা গোষ্ঠী যারা আছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওকে, এই জিনিসগুলো 2026 সালে গণভোটের মুদ্রা কথা। ঠিক আছে, হ্যাঁ, এইভাবে স্পষ্ট করে মনে হয় আমরা কোথাও এর আগে শুনিনি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওকে, এখন চাকুরির প্রস্তুতিতে, ঠিক আছে, বিসিএস বা অন্যান্য চাকরির পরীক্ষাতে কিভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে? অনেকভাবে প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্নটি হতে পারে গণভোট কবে অনুষ্ঠিত হবে? সেটা তো আমরা সবাই জানি, 12ই ফেব্রুয়ারি 2026 সালে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সঙ্গে। ঠিক আছে, ওকে, এই প্রশ্নটা হতে পারে, এগুলো পুরনো প্রশ্ন, যে বাংলাদেশে কয়বার সাংবিধানিক গণভোট হয়েছে, দেন কয়বার প্রশাসনিক গণভোট হয়েছে। প্রথমে পড়েছি 2বার প্রশাসনিক গণভোট হয়েছে আর 1বার সাংবিধানিক গণভোট হয়েছে। এখন এখানে প্রশ্ন কি আছে দেখেন, সংবিধানের বিতর্কিত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণভোট ব্যবস্থা বাতিলের পূর্বে সংবিধানে কোন অনুচ্ছেদে গণভোটের বিধান ছিল? ঠিক আছে, পঞ্চদশ সংশোধনীতে কি করা হয়? গণভোট ব্যবস্থাটা বাতিল করে দেওয়া হয়। এটা যে বাতিল করলো, এটার পূর্বে কোন অনুচ্ছেদে গণভোটের কথাটা ছিল? উত্তরটা হচ্ছে এই যে গণং 142 নং অনুচ্ছেদ। দাগ পড়ে না কেন? 142 নং অনুচ্ছেদ। ঠিক আছে, এই অনুচ্ছেদের ক উপধারাতে গণভোট সম্পর্কে, হ্যাঁ, বিস্তারিত বলা ছিল। 142-এর কতে গণভোট সম্পর্কে বিস্তারিত বলা ছিল। ওকে, এবার আরেকটা প্রশ্নে চলে যাই। হ্যাঁ, প্রথম প্রশ্নটাতেই না অনেক উত্তর বলা আছে। দেখেন, সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে সংবিধানে গণভোট যুক্ত হয়? ওকে, গণভোট বাতিল তো ওখানে পড়লামই আমরা, 15 নম্বর অনুচ্ছেদের মাধ্যমে যুক্ত হয়েছিল। কবে? সেটা আমরা পড়ে এসেছি আগেই। কবে? হ্যাঁ, আপনারা একটু কমেন্ট করেন, আমি বলবো না, দেখি কে কমেন্ট করে। হ্যাঁ, হ্যাঁ, আমার ভিউয়ার্সদের জন্য, যে পারবে তার জন্য পুরস্কার আছে। সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে, হ্যাঁ, সংবিধানে গণভোট যুক্ত হয়? ঠিক আছে, যে এটা বলতে পারবে তার জন্য আমাদের জেনেসিসের, হ্যাঁ, একটা কোর্সে 50% ডিসকাউন্ট। যান, একটা ঘোষণা দিয়ে দিলাম। ওকে, আই ওয়ান্ট টু সি দ্য কমেন্টস। কে কমেন্টে করে? সংবিধানের কত নং অনুচ্ছেদের মাধ্যমে, হ্যাঁ, ওকে, ইংলিবার্ড আমি ভাঙ্গা থেকে দেখছি, থ্যাংক ইউ। ওয়াও, ভাঙ্গা থেকে আমাদের লাইভ দেখা হচ্ছে। ভাঙ্গা হচ্ছে ফরিদপুরের একটি উপজেলা। হ্যাঁ, ওকে, কত নং অনুচ্ছেদের মাধ্যমে কেউ কমেন্ট করেন, কমেন্ট করেন। কত নং অনুচ্ছেদের মাধ্যমে গণভোটটা বিধান সংবিধানে যুক্ত হয়? হ্যাঁ, দেখেন এই যে পড়াশোনাটা হয়ে যাচ্ছে কিন্তু। করেছে কেউ? ওকে, উত্তরটা হচ্ছে দ্বাদশ সংশোধনী, 12তম সংশোধনীর মাধ্যমে, হ্যাঁ, গণভোটের বিধানটি, হ্যাঁ, আমাদের সংবিধানে যুক্ত হয়। ওকে, এবার সর্বশেষ প্রশ্ন, সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে গণভোটের বিধানটা বাতিল হয়েছে? ঠিক আছে, ফ্যাসিস্ট সরকার এটা বাতিল করে দিয়েছিল, কারণ জনমত কি যাচাই করবে, তারাই তো সবকিছুর মতামত দিয়ে দিত। উত্তরটা হচ্ছে কি? পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, 15 নং সংশোধনী এর মাধ্যমে, হ্যাঁ, গণভোটের বিধান সম্পূর্ণরূপে বাতিল হয়ে যায়। থ্যাংক ইউ তাসমিয়া ফর ইউর আনসার। ওকে, পঞ্চদশ, হ্যাঁ, ধন্যবাদ ট্রাই করার জন্য। ওকে, আজকের সেশনটা আসলেই খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জাতীয় জীবনে। হ্যাঁ, একটাই কথা বলবো, আমাদের বিচার বিবেচনা আছে কোনটা আমাদের রাষ্ট্রের জন্য ভালো, হ্যাঁ, কোনটা ভবিষ্যতে আমাদের রাষ্ট্রকে সুন্দর মতো গড়তে, নিজেদের একটা আলাদা আইডেন্টিটি তৈরি করতে সাহায্য করবে, হ্যাঁ, আমাদের সকলের জনগণের হিতে কাজ করবে, এটা আমরা ভালো বুঝি। তো আশা করি এইরকমই আমরা মতটা আমাদের ভোটের মাধ্যমে 12ই ফেব্রুয়ারি 2026 সালে প্রকাশ করব। ঠিক আছে, বোঝাই যাচ্ছে, যদি হ্যাঁ ভোট